আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা চিঠি, সেই চিঠির পরই নড়ে চড়ে বসলো যেন ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই রুটিন সফর, নাকি এর পেছনে আছে বড় কোনো চাপ, বড় কোনো ডিল? বাংলাদেশের সেনাপ্রধান অস্ত্র কিনে ট্রাম্পকে খুশি করতে চান তারেক। এটি একটি শিরোনাম, একটি বাংলা গণমাধ্যমের শিরোনাম সংবাদের। আবার একটি ইংরেজি পত্রিকায়ও দেখলাম ঠিক একই বিষয়ে একটি রিপোর্ট। শিরোনাম হচ্ছে, বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান সেট টু এম্বার্ক অন 5-day US ভিজিট স্টার্টিং মার্চ 29। দুটো রিপোর্টেরই কন্টেন্ট ভেতরে যা আছে তা প্রায় এক। জেনারেল ওয়াকার যুক্তরাষ্ট্র যাচ্ছেন 5 দিনের সফরে। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনা, যার মূল লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করা। 2024-এর জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি জেনারেল ওয়াকারের দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র সফর। তার প্রথম সফরটি হয়েছিল 2024-এর অক্টোবরে, মানে 5 আগস্টের পরে, ইউনূসের ক্ষমতা গ্রহণের প্রায় 3 মাস পর। 2025 সালের মে মাসেও জেনারেল ওয়াকারের আবার যুক্তরাষ্ট্রের হাওয়াই যাওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণ এবং সরকারি কোন্দলের কারণে তখন সম্ভব হয়নি। তখন এই ইস্যুর কারণে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ইকুয়েশনটিও তখন আলোচনায় এসেছিল। আপনারা জানেন, জেনারেল ওয়াকার বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন সেনাপ্রধান হওয়া সত্ত্বেও। তাই তার মার্কিন সফরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিকে খুব সহজভাবে দেখবার উপায় নেই। আমরা জানি এর আগে তিনি যখন সফর করেছিলেন, সেই সফরে তিনি মার্কিন সামরিক এবং জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে তিনি শান্তিরক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সক্ষমতা বাংলাদেশের এসব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। তো সবকিছু যদি আপনি দেখেন, আপনার মনে হবে এবার যে তিনি যাচ্ছেন এটিও একটি স্বাভাবিক সামরিক সফর। কিন্তু আসলে ভেতরের গল্পটা বোধহয় এতটা সহজ নয়। আপনারা এই 2-3 দিন আগের কথা, স্বাধীনতা এবং জাতীয় দিবসের দিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চান। তিনি বলেছেন তিনি সেনা পরিবারের সন্তান, যথাযথ গুরুত্ব অনুধাবন করেই সেনাবাহিনীকে অত্যাধুনিক সরঞ্জাম এবং অস্ত্র সামগ্রী দিয়ে তিনি শক্তিশালী করে তুলতে চান। খুবই উত্তম চিন্তা। তবে তার এই চিন্তার সঙ্গে জেনারেল ওয়াকারের যুক্তরাষ্ট্র সফরের যোগসূত্র রয়েছে, এটি মানতেই হবে। আবার আমি এটিও বলছি যে এতে দোষের কিছু নেই, বাংলাদেশ অস্ত্র কিনতেই পারে, কেনাই উচিত। তাহলে এটি নিয়ে আসলে কথা বলছি কেন? বলছি এই কারণে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে তিনি এ সংক্রান্ত বেশ কিছু কথা বলেছেন স্পষ্ট করে। সেখানে তিনি লিখেছেন, আশা করি, মানে কোট আনকোট, ব্যবসা ক্ষেত্রে বর্তমান গতি বজায় রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। বর্তমান গতি মানে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকা যে সুযোগ সুবিধাগুলো ব্যবসায়িক পেয়েছে, যে প্রতিশ্রুতিগুলো পেয়েছে, সেগুলোকে কার্যকর করার কথাই তিনি হয়তো বুঝিয়েছেন। ট্রাম্প লিখেছেন, আশা করি রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে আপনি সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণ করবেন। এটি নিয়ে গতকালকে আমরা যে একটি কন্টেন্ট করেছি সেখানে বলেছি যে জিসোমিয়া এবং এসিএসএ এই প্রতিরক্ষা চুক্তিটি খুব প্রয়োজন, খুব চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটির কথা ডোনাল্ড ট্রাম্পও মনে করিয়ে দিলেন এবং বললেন এর ফলে, মানে এই চুক্তি দুটি করলে আপনার দেশের, মানে বাংলাদেশের, তিনি তারেক রহমানকে লিখছেন, সেনাবাহিনী, মানে বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকার তৈরি বিশ্বসেরা এবং উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে। আমাদের দেশের অস্ত্র কেনা, অস্ত্র ব্যবহার আমরা চীন থেকে কিনি, তুরস্ক থেকে কিনি, আরো কোথাও বিভিন্ন জায়গা থেকে কেনা হয়। এটি নিয়ে আসলে এক ধরনের অন্য রাজনীতি আছে, অন্য সমীকরণ আছে, সামরিক সক্ষমতার বিষয় আছে। সেই মানে তাত্ত্বিক আলোচনায় বা সেই টেকনিক্যাল আলোচনায় গেলাম না।
এখন তিনি বলছেন যুক্তরাষ্ট্রের এটি কিনলে, অস্ত্র কিনলে, সামরিক সরঞ্জাম কিনলে বাংলাদেশের এই লাভ হবে বাংলাদেশ সেনাবাহিনীর। মার্কিন প্রেসিডেন্ট ওই চিঠিতে স্পষ্ট করে বলেছেন তিনি খুশি হবেন বাংলাদেশের নতুন সরকার আমেরিকার অস্ত্র কিনলে। প্রশ্ন হলো, এই বার্তার পরে কি নড়েচড়ে বসলো ঢাকা, নাকি পূর্বের সমঝোতা অনুযায়ী চলছে সব? পূর্বের সমঝোতা মানে আমি বলবো 18 মাসের কথা, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যে পরিকল্পনা, যে ছক নিয়ে তারা গিয়েছিল সেই অনুযায়ী সবকিছু চলছে কিনা এটি আসলে ভেবে দেখা দরকার। অনেক বিশ্লেষক মনে করছেন বাংলাদেশ এখন এমন এক অবস্থানে যেখানে আঞ্চলিক এবং আঞ্চলিক ভূরাজনীতি এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারসাম্য রক্ষা করাই আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন? কারণ একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো, চীন আছে, ভারত আছে, পাকিস্তান আছে, এমনকি তুরস্ক, রাশিয়া, এসব নামও বিবেচনায় আসতে পারে। এই অবস্থায় যখন নবীন সরকারটি মানে তারেক রহমানের সরকারটি খুব বেশি দিন তো হয়নি, এখনো তারা ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি এমনটি মনে করছেন বিশ্লেষকরা। এই সরকার এখনো অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান চ্যালেঞ্জের মুখে রয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেটাকে আরো ঘনীভূত করেছে। এমন সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী অস্ত্র চুক্তি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ এবং এটিকে বলা হয় সেন্সিটিভ রাজনৈতিক বার্তা, যার প্রভাব বাংলাদেশকে মোকাবিলা করেই সামনের দিনগুলোতে পথে এগোতে হবে। তাই প্রশ্নটা হচ্ছে এরকম যে কেন এই সময় জেনারেল ওয়াকারের যুক্তরাষ্ট্র সফর? ওই যে আগে বললাম এই সফরের পেছনে অন্তর্বর্তী সরকারের ছক কাজ করছে কিনা, তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হচ্ছে কিনা, এবং সেই সরকারের, ইউনূস সরকারের প্রভাব এখনো সক্রিয় আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। গত প্রায় 2 বছরে 18 মাসের কিছু বেশি সময় আমরা এমন কথা অনেকবার শুনেছি। মাইক্রো ক্রেডিট গাই ইউনূস গত 18 মাস ব্যাপী মার্কিন ডিপ স্টেটের নানান পরিকল্পনাই একের পর এক বাস্তবায়ন করেছেন। আমি বিস্তারিত গেলাম না, আপনারা জানেন সেন্ট মার্টিন নিয়ে আলোচনা, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল নিয়ে যে আলোচনা, এবং মানবিক করিডোরের নামে যে করিডোর দেওয়ার কথা, এসব সার্বিক বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের সলা পরামর্শ এবং তাদের সুবিধা মতো বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা না করে অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করেছেন, এই কারণে আসলে কথাগুলো উঠছে, তারা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছেন। এবং অনেকেই বলছেন যে এখনো যার জের টানতে হচ্ছে বর্তমান সরকারকে, সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। আবার এমন কথাও শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়া নিয়েও আসলে কথা আছে। কেউ বলছেন তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়ার পেছনে আমেরিকার সক্রিয় ভূমিকা ছিল, আরো নানান দেশের কথা শোনা যায়, কিন্তু আমেরিকার কথাটি খুব জোরে সোরে উচ্চারিত হয়, এবং সেটা যে পুরোপুরি তাদের আমেরিকার স্বার্থের সঙ্গে জড়িত তা নিয়ে কোনো সন্দেহ নেই বা থাকবার অবকাশ নেই। অর্থাৎ যদি আপনারা একটু দেখেন যে শেখ হাসিনা সরকারের পতন 2024-এ, এরপর ইউনূসের উত্থান, এবং 2026-এ ইউনূসের বিদায়, তারেক রহমানের ক্ষমতাসীন হওয়া, সবকিছুই আসলে একটা সুনিপুণ মার্কিন চাল হিসেবেই মনে করছেন অনেকে। এখানে আবার অনেকে এমনটাও বলছেন যে ইউনূস আসলে আমেরিকাকে চিনতে ভুল করেছিলেন বা ভুল করেছেন। কেন করেছেন? কারণ আমেরিকা ততক্ষণ পর্যন্ত একটি দেশের মাথা বা মাথাদের সঙ্গে সম্পর্ক রাখে যতক্ষণ বা যতদিন না তাদের স্বার্থ পূরণ হচ্ছে। যখনই স্বার্থ শেষ, আমেরিকা তাদের বা তাকে ছুড়ে ফেলতেও দেরি করে না। ইউনূসের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও নাকি এমনটাই হয়েছে। নানান সমীকরণ এখানে কাজ করেছে, এই আলোচনায় গিয়ে আমি ভিডিওর কলেবর বাড়াতে চাই না। ইউনূসের সরকারের সঙ্গে মার্কিন ডিপ স্টেটের বোঝাপড়ার যে একটা বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে, কেউ স্বীকার করেনি, কিন্তু হাটে হাড়ি ভেঙে দিলেন সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনেক কথা তিনি বলেছেন। আসিফ বলেছেন যে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক ব্যক্তি, আপনারা বুঝতে পারছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি পরে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী। আসিফের অভিযোগ, রাজনৈতিক সুবিধা অর্জনের বিনিময়ে ওই ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।
মানে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এই সরকারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। মানে তিনি বলছেন যে এখানেও হয়তো আছে ডিপ স্টেটের খেলা, হয়তো কি আছেই, এটি ধারণা করা হয়। আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের বাণিজ্য চুক্তির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, নিশ্চয়ই ভুলে যাননি। ইউনূস সরকার বলেছিল চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না, এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। অথচ দেখা গেল কিছুদিন আগে আমেরিকাই সব শর্ত ফাঁস করে দিয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে খলিলুর রহমান আরো এক কাঠি সরস। তিনি তো বিএনপি এবং জামাতও যে এই খেলায় বা এই চুক্তিতে বা ষড়যন্ত্রে সামিল সেটা জনগণের সামনে খোলাসা করে দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে যে ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে যুদ্ধাবস্থার ভয় দেখিয়েছেন, প্রস্তুতি নিতে বলেছেন। এই জন্য অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ক্রয়ের গুরুত্ব দিয়েছেন, প্রেক্ষাপট তৈরি করেছেন। বাংলাদেশে তুরস্কের সহায়তায় একাধিক অস্ত্র তৈরির কারখানা তৈরির উদ্যোগ নিয়েছিলেন। এইগুলোতে কোনো দ্বিমত নেই, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে এটি আমরাও চাই। আমার বক্তব্য হচ্ছে যে এখানে আমার প্রায়োরিটি কি, অগ্রাধিকার কি, সেটি আসলে গুরুত্বপূর্ণ। একই সময়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে আমরা দেখেছি রীতিমতো উস্কানি দিয়েছে পাকিস্তান, প্রকাশ্যে অপ্রকাশ্যে। প্রকাশ্যে যেমন একটি এসছে, প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার সভাপতি কামরান সাইদ উসমানী। এক ভিডিও বার্তায় উসমানী বলেছিলেন, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার দিকে কোনো জোর দেয়, অন্য কেউ, তাহলে পাকিস্তানের জনগণ, পাক সেনা এবং আমাদের মিসাইল, মানে পাকিস্তানের মিসাইল বসে থাকবে না। অনেক বড় হুমকি কিন্তু। তবে ইউনূস আমলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের যে রসায়ন ছিল, খুব খারাপ ছিল, শীতল ছিল, সেটা কিন্তু এখন বদলে গিয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন বলা যায় বাংলাদেশ ভারতের মিত্র দেশ, মানে বিএনপি নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার উদ্যোগ নিয়েছে। দুই দেশে আসলে এই লক্ষ্যে কাজ করছে। কারণ এখানে আরো নানান প্রেক্ষাপট আছে। চীন এবং পাকিস্তানের চাপ প্রতিহত করতে তারেক রহমানকে পুরোপুরি না হলেও অনেকাংশেই নির্ভর করতে হচ্ছে ভারতের উপর, কারণ এই অঞ্চলে ভারত ইতিমধ্যেই নিজের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন কিন্তু একটাই, বাংলাদেশ কি নিজের কৌশল অনুযায়ী এগোচ্ছে? তারেক রহমান কি নিজের বিচার বুদ্ধি দিয়ে এগোতে পারছেন, নাকি বড় শক্তির চাপে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে? এই যে সেনা প্রধানের যুক্তরাষ্ট্র সফর, এটি কি স্রেফ একটি সফর, নাকি এর পেছনে সত্যিই আছে বড় কোনো খেলা? সেই উত্তরই এখন খুঁজছে পুরো দেশ, অর্থাৎ দেশের মানুষ। আসসালামু আলাইকুম। আপনারা সাদা চোখে হয়তো দেখছেন যে মাসুদউদ্দিন আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা, 9 ডিভিশনের জিওসি, 111 এর বাঘ নেকড়ে যাই বলেন, সে অথবা ডিজিএফ এর সাবেক প্রধান, তারা গ্রেফতারের মধ্যে দিয়ে হয়তো 111-এ তারেক রহমানের উপরে যে অত্যাচার হয়েছে, জিয়া পরিবারের উপর যে অত্যাচার হয়েছে, তার পাশাপাশি 111 সরকারের দুর্নীতি, অনিয়ম, অন্যান্য যেই তাদের অসামঞ্জস্যতা, সেগুলো নিয়ে তারেক রহমান হয়তো বিচারের আয়োজন করছেন বা বিচারের চেষ্টা করছেন। কিন্তু এর পাশাপাশি কি একটি সিগন্যাল পরিষ্কার না? সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার, এই ইউনূস সরকারের যারা অপরাধী, তারা ভবিষ্যতে না, শুধু এখনই কি বিএনপি সরকারের কোন একটা পদক্ষেপের মুখোমুখি পড়তে পারে? এই আলাপ কিন্তু খুব আছে। শুরু হয়েছে 111-এর কুশীলবদের ধরার মাধ্যমে। 111 কুশীলবদের কাছ থেকে আরো তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে, তাদের দুর্নীতি, তাদের লুটপাট, সেগুলো বের করার চেষ্টা করেছে। মাঝে খবর ছড়িয়েছিল, কালবেলা নিউজও করেছিল, যে সেই মোস্তফা সরোয়ার ফারুকী, সিনেমার লোক, তার স্ত্রীও সিনেমার জনপ্রিয় নায়িকা, তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ঘটেছে। যা রটে তার কিছু না কিছু ঘটে। বাংলাদেশে এই মোস্তফা সরোয়ার ফারুকীর হাত দিয়ে অখ্যাত, অজানা, অচেনা বহু সাংস্কৃতিক গোষ্ঠীকে, সাংস্কৃতিক সংগঠনকে লাখ লাখ কোটি কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই যে এক জুলাই জাদুঘর হচ্ছে, এই জাদুঘর নিয়ে ব্যাপক লুটপাট, বহু কিছু, এরকম অভিযোগ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সেই সরকারের কিংস পার্টি এনসিপির নেতা এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা জাল, সমন্বয়ক জাল এদের উপরে আছে। যারা ভেগেছে তো ভেগেছে। ইউনূস সরকারের 2-4 জন পালিয়ে গেছে, তার মধ্যে আলোচনায় খুব কম নাম এসছে, কিন্তু বাকিরা যারা মনে করেছে যে তারেক রহমান সরকার এসছে, তারেক রহমান সরকারের সাথে একটা লিয়াজু হয়েছে ইউনূস সরকারের, তারেক রহমান সরকার ইউনূস সরকারকে এক্সিট দিয়েছে, আসলে কি তাই? যেই পরিমাণ অপরাধের বোঝা ডক্টর ইউনূস সরকারের উপরে আছে, অন্যায়ের অভিযোগ আছে, সেগুলোকে বিএনপি চাইলেই টোটালি ওভারলুক করতে পারবে, নাকি বিএনপি ভেতরে ভেতরে জানে যে এই যারা এখন পর্যন্ত এক্সিট নেয়নি তাদেরকে আর এক্সিট দেওয়া যাবে না? আমরা হয়তো খুব অতি সত্বরই দেখতে পাবো যে লোকগুলো ইউনূস সরকারের সময় সারা দেশ দাবিয়ে বেড়াচ্ছে, কারণ এই সরকারের মাত্র 1 মাস কয়েকদিন গেল। তারা যদি কোনো স্টেপ নেয়, তারা যথেষ্ট বুঝে শুনে স্টেপ নেবে, এবং এই স্টেপটা নিতে গেলেই তারা এখন ইউনূস সরকারের আর কাউকে খুব সহজে বাইরে যেতে দিবে বলে আমার মনে হয় না। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। ইউনূস সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টাদের মধ্যে যেই 1-2 জন, তাদের মধ্যে আদিলুর রহমান শুভ্র, অধিকারের যে প্রধান, সে ছিল সবচেয়ে একেবারেই প্রভাবশালী একজন উপদেষ্টা। সে যখন নেপাল যাচ্ছিল তখন তাকে এয়ারপোর্টে ঠেকানো হয়েছে, ঠেকানোর তো চেষ্টা করা হয়েছে, তারপরে যে কোনো হোক মেকানিজমে গেছে, কিন্তু ওই যে ঠেকানোটা, এটাই তো কল্পনার বাইরে ছিল। ফলে এই কথা কি নির্দ্বিধায় বলা যায় যে ইউনূস সরকারের চূড়ান্ত অপরাধী যারা, তারেক রহমান সরকার একটা স্বচ্ছতা দেখানোর জন্য হলেও এদের আর নতুন করে কোনো এক্সিট দেওয়া হবে না। বাংলাদেশে অতি সংক্রামক হাম বা মিজলসের প্রকোপ দেখা দিয়েছে। শুধু চলতি মাসে হামে 21 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর থেকে শুরু করে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালের মেঝেতে শিশুদের কান্নার শব্দ বাড়ছে। নতুন সরকারের নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন দাবি করেছেন, গত 8 বছর দেশে অতি সংক্রামক হাম রোগের কোনো টিকাই দেওয়া হয়নি, এই কারণে এমনটা বিস্তার ঘটেছে, এত বেশি শিশু মারা যাচ্ছে। আমাদের অনুসন্ধান বলছে স্বাস্থ্যমন্ত্রীর এই তথ্য ভুল বা মিথ্যা। হু, ইউনিসেফ ও গাভির মতো আন্তর্জাতিক সংস্থা যারা বাংলাদেশের টিকাদান কর্মসূচির পিছনে বছরের পর বছর ধরে কাজ করছে, তাদের দেওয়া তথ্য বলছে স্বাস্থ্যমন্ত্রী একজনের দোষ অন্যজনের উপর চাপাচ্ছেন। ভাসুরের নাম মুখে নিতে না পেরেই হয়তো তিনি উদর পিনটি বুদোর ঘাড়ে চাপাচ্ছেন। প্রশ্ন হলো, আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2023-24 সালে যে রাজশাহী বিভাগে 99% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছিল, সেই রাজশাহীতে 2 বছর পর হামের কারণে সবচেয়ে বেশি শিশু মারা যাচ্ছে কেন? অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে মোহাম্মদ ইউনূস আর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নিজেদের স্বাস্থ্য নিয়ে যত বেশি চিন্তিত ছিলেন, দেশের শিশু স্বাস্থ্য নিয়ে ততটাই উদাসীন ছিলেন। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না নিয়ে বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ আমলের 5ম সেক্টর প্রোগ্রাম। হঠাৎ করে সকল একটি কর্মসূচি বন্ধ হয় 2025 সাল জুড়ে। ইমিউনাইজেশন প্রোগ্রামের জন্য নিয়মিত ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া বা প্রক্রিয়ামেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর তাই 2025 সালেই সারা বছর ধরে দেশে ছিল টিকার হাহাকার। কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সে আশঙ্কার কথা আন্তর্জাতিক সংস্থাগুলো আর বিশেষজ্ঞরা চিঠি দিয়ে জানিয়েছিল। কিন্তু ইউনূস সরকার হামের টিকা কেনার চেয়ে রোড শো আর ড্রোন শোর জন্য খরচে বেশি মগ্ন ছিল। প্রতিদিন শত শত শিশু এখন হাম নিয়ে দেশের অনেক হাসপাতালে ভর্তি হচ্ছে। এসব হাসপাতালের অনেকগুলোতে আবার আইসিইউতে বেড নেই, ভেন্টিলেটরের জন্য চলছে হাহাকার। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে 107 শয্যার বিপরীতে 117 জন রোগী ভর্তি ছিল এক শনিবারই। সারা দেশে হামের প্রকোপ যখন এতটা বাড়ছে, তখন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, গত 8 বছর বাংলাদেশে অতি সংক্রামক রোগ হামের কোনো টিকাই দেওয়া হয়নি। 29শে মার্চ ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই অভিযোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিজলস বা হামের রোগী অনেক বেড়েছে। 8 বছর আগে মিজলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর গভর্নমেন্ট কোনো ভ্যাকসিন দেয় নাই, এ কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। দর্শক, স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের সারমর্ম হলো 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো হামের টিকাই দেওয়া হয়নি।
কিন্তু আমাদের অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। এখানে একটি প্রশ্ন উঠে আসে, সেটি হলো হামের মতো একটি রোগ কি তাহলে 8 বছর ঘুমিয়েছিল? 8 বছর টিকা না দেয় 9 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের মধ্যে রোগটি কেন শুধু এই বছরই ছড়ালো? কেন আগের বছরগুলোতে জন্ম নেওয়া শিশুদের মধ্যে এই রোগটি এতটা দেখা যায়নি, অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে টিকাদানের নায়ক হিসেবে ঘোষণা করেছিল? স্বাস্থ্যমন্ত্রী যে 8 বছরের কথা বলছেন, সেই 8 বছরের মধ্যে দেশের মানুষকে টিকা দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সুখ্যাতি কুড়িয়েছে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে 2019 সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো হিসেবে পুরস্কৃত করেছিল। এরও আগে বাংলাদেশ 2009 ও 2012 সালে গাভি বেস্ট পারফরমেন্স পুরস্কার লাভ করেছিল। বাংলাদেশে হামের টিকাদান কর্মসূচি মূলত দুটি স্তরে পরিচালিত হয়। একটি হলো রুটিন ইমিউনাইজেশন, আরেকটি হলো সম্পূরক টিকাদান কার্যক্রম বা ক্যাম্পেইন, যাকে সংক্ষেপে বলা হয় SIA। স্বাস্থ্যমন্ত্রী 8 বছর ধরে হামের টিকা না দেওয়ার যে দাবি করেছেন, সেটি যাচাই করতে হলে আমাদের এই দুটি স্তরের উপাত্ত বিশ্লেষণ করতে হবে। চলুন প্রথমে দেখি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত রুটিন টিকাদান কর্মসূচির ডেটা কি বলে। এর জন্য দেশীয় কোনো সংস্থা নয়, একেবারে আন্তর্জাতিক সংস্থার তথ্য জেনে নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং ইউনিসেফের ন্যাশনাল ইমিউনাইজেশন কভারেজ এস্টিমেটস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে হামের প্রথম ডোজ বা MCV1 এবং দ্বিতীয় ডোজ বা MCV2 এর কভারেজ গত 1 দশকে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশে ভালো ছিল। এই দুটি সংস্থার তথ্য বলছে 2015 থেকে 2024 সাল পর্যন্ত হামের টিকার প্রথম ডোজের কভারেজ ছিল 96 থেকে 97%, আর একই সময় দ্বিতীয় ডোজের কভারেজ ছিল 90 থেকে 93%। গাভি, যেটি আন্তর্জাতিক ভ্যাকসিন অ্যালায়েন্স বলে পরিচিত, তাদের তথ্য বলছে 2024 সালে প্রথম ডোজের কভারেজ ছিল 96%। মন্ত্রীর দাবি যে ভুল, সেটি বোঝার জন্য গাভীর এই গ্রাফটি দেখুন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে হাম রুবেলার টিকাদান 2021 থেকে 2024 সাল পর্যন্ত পর্যায়ক্রমে বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য থেকে এটি স্পষ্ট, 2024 সাল পর্যন্ত রুটিন টিকাদান কর্মসূচি একদিনের জন্য বন্ধ ছিল না। শিশুদের 9 মাস বয়সে প্রথম ডোজ এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়ার এই প্রক্রিয়া নিয়মিতভাবে সারা দেশে প্রায় 1,20,000 টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়েছিল। এবার দেখি সম্পূরক টিকাদান কার্যক্রম বা MR ক্যাম্পেইনের তথ্য কি বলে। এমনও হতে পারে মন্ত্রী হয়তো রুটিন টিকাদান নয়, বরং বড় মাপের জাতীয় ক্যাম্পেইনের কথা বোঝাতে চেয়েছেন, কিন্তু এখানেও নথিপত্র বলছে ভিন্ন কথা। বাংলাদেশে বড় ধরনের হাম, রুবেলা আর MR ক্যাম্পেইন সর্বশেষ কবে হয়েছিল? অনুসন্ধানে দেখা যায় 2020 সালের 12 ডিসেম্বর থেকে 2021 সালের জানুয়ারি পর্যন্ত 6 সপ্তাহব্যাপী এক বিশাল জাতীয় ক্যাম্পেইন পরিচালিত হয়েছিল। এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল 9 মাস থেকে 10 বছর বয়সী প্রায় 3,40,00,000 শিশুকে হাম,